নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা পরিচয় লিপি গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প পরিচয় লিপি। অহরহ মানুষের মধ্যে সীমাহীন নির্লজ্জতা দেখে দেখে কড়া পড়ে যাওয়া মনেও আজকের এই ঘটনাটা যেন অবিশ্বাস্য, অসহনীয় মনে হলো সমীরের। ভাবা যায় না, ধারণা করা যায় না। ইচ্ছে হলো মুখের উপর বলে ওঠে, ছি ছি বড় জ্যাঠা, আপনি মানুষ না আর কিছু? চোখে কি আপনার সত্যি চামড়ার বালাই নেই? অবশ্য আছে এমন বিশ্বাস ছিল না। জানতাম আপনার মতো নীচ নীতিজ্ঞানহীন মিথ্যাবাদী জগতে আর দুটো আছে কিনা সন্দেহ। তবু আপনার আজকের এই আশাটা আমার সেই চিরকালের জানাকেও টেক্কা দিল। ইচ্ছে হলো, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করা তো সম্ভব নয়। বড় জ্যাঠার না থাকতে পারে, সমীরের চোখে তো চামড়া আছে। তাই সমীরকে ওই মুখে আসা কথাগুলো গলার মধ্যে নামিয়ে নিয়ে হেঁট হয়ে জ্যাঠার পায়ের ধুলো নিতেও হয় এবং সোফায় বসিয়ে সামনে রাজভোগ, সন্দেশ, সিঙাড়া, নিমকির সম্ভার সাজিয়েও দিতে হয়। আর সস্ত্রীক দাঁড়িয়েও থাকতে হয় দেবতার ভোগ শেষ হবার অপেক্ষায়। সন্দেশটা তো মন্দ নয়। আস্ত একটা সন্দেশ একসঙ্গে গালে পুড়ে চিবোতে চিবোতে তাচ্ছিল্যের সুরে বলেন বড় জ্যাঠা, তোদের কলকাতায় তো শুনেছি ছানা বলে কোনো বস্তু নেই। সন্দেশ তৈরি হয় ময়দা দিয়ে। প্রশ্ন বলা চলে না, মন্তব্য। কাজেই উত্তর দেবার প্রয়োজন হয় না। চুপ করেই থাকে সমীর আর সমীরের বউ। প্রতিবাদের সুরে এ কথাও বলে না, কোথা থেকে শুনলেন এমন খাঁটি খবরটি? কলকাতা সম্পর্কে এত ওয়াকিবহাল কে আছে আপনার কালনায়? বলে না, রুচি হয় না। আর বউ তো চুপ করে থাকবেই। তার বিবাহিত জীবনে কবে সে তার এই পরম পূজনীয় জ্যাঠ শ্বশুরটিকে দেখেছে? তবে হ্যাঁ, শুনেছে, অনেক শুনেছে এর কথা। শুনেছে স্বামীর কাছে, শাশুড়ির কাছে, ননদের কাছে। শাশুড়ি বলেছিলেন, কোথা দিয়ে কি হয়ে গেল কিছু জানলাম না। তোমার শ্বশুর মারা যাবার পর 6টা মাস যেতে না যেতেই শুনলাম জমি জমা, বিষয় আশয়, এমনকি শ্বশুরের দরুন ভিটেটুকু পর্যন্ত সব নাকি আমার ভাসুরের। আমাদের তাতে আলপিনের আগাটুকুর মতো অধিকার নেই। সব নাকি তোমার শ্বশুর বড় ভাইয়ের কাছে কবে বেচে দিয়েছেন। বুঝে দেখো বৌমা, শুনে কি মানসিক অবস্থা হলো। পৃথিবী যেন অন্ধকার দেখলাম। আমি জানলাম না, আর তিনি এই কাজ করে রাখলেন। এটা কি বিশ্বাসের যোগ্য কথা? অথচ সেই কথাই দাঁড়ালো। সমীরের বউ সীতা বলেছিল, বাহ, আপনি কিছু বললেন না? ভাসুরকে আর কি বলবো। বলেছিলেন সেই দুঃখে অপমানে জীর্ণ চির ভালো মানুষটা। বড় যাকে বললাম। তিনি বেজার মুখে বললেন, পুরুষে পুরুষে কখন কি হচ্ছে না হচ্ছে সে আমরা মেয়ে মানুষ কি করে জানবো ছোট বউ? তবে যদি ভাসুরকে মিথ্যেবাদী বলে সন্দেহ হয় তো সেটা প্রমাণ করো। রাজার আদালত তো খোলা আছে।
চুপ করে চলে এলাম, বলতে পারলাম না। রাজার আদালত তো দুঃখী অসহায়ের জন্য নয় দিদি, রাজা তো বড় লোকের। সেই পুরনো দুঃখেও সদ্য ক্ষতের মতো কেঁদে ফেলেছিলেন মহিলা। সেই সব বলেছিলেন। মনে একটু আশা ছিল, পাড়াপড়শিরা যদি কেউ একটু ন্যায্য কথা বলে, যদি বলে বেঁচেছে তো সাক্ষী সাবুত কই, সেসব কাগজপত্রই বা কই। কিন্তু সে আশা বৃথাই নিরাশায় মিলিয়ে গেল। তারা ওদের দলেই হলো। আসল কথা, মানুষটি তো সোজা নয়, কুচক্রের রাজা, অপরের অনিষ্ট করার একটি। ভয় করত সবাই। একটা অসহায় বিধবার মুখ চাইতে গিয়ে কে সাপের লেজে পা দিতে যাবে। তারা অনায়াসে বলল, হ্যাঁ, ওই রকম কি যেন একটা শুনেছিলাম বটে। তাদের চোখের সামনে দিয়ে একটা 25 বছরের বিধবাকে দুটো নাবালক বাচ্চার হাত ধরে শ্বশুরের ভিটে থেকে বেরিয়ে যেতে হলো। কারুর হক কথা বলবার সাহস হলো না। এই এ যুগের পৃথিবী বৌমা, নিজের এতটুকু স্বার্থহানির ভয়ে অপরের সর্বস্ব ভেসে যাওয়া দেখেও উদাসীন হয়ে থাকতে লজ্জা পায় না, সত্যি কথা বলবার সাহস রাখে না। তবু 8-9 বছরের একটা ছেলে লড়তে চেষ্টা করেছিল। সে ওই ভয়ঙ্কর লোকটার মুখের ওপর প্রশ্ন করেছিল, কিন্তু বিক্রি যদি করেছিলেন বাবা, তার টাকাগুলো কোথায় গেল? অনেক তো টাকা। স্ত্রীর কাছে সমীর গল্প করেছিল। আমার এই প্রশ্ন শুনে বড় জ্যাঠা ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিয়ে বলেছিল, কোথায় গেল? সে কথা শুধিয়ে আয় গিয়ে তোর বাপকে। তোর বাপ যদি বাড়ি বেচার টাকার মদ খায়, বধ হয়, তার জন্যে আমি দায়ী? মরা ছোট ভাইয়ের নামে এই কথাটা উচ্চারণ করতে বাধেনি ওর। সমীর বিষণ্ণ গলায় বলেছিল, অথচ বাবা ছিলেন দেবতার মতো, দেখলে বুঝতে পারতে তুমি। সীতা হেসেছিল, ছেলেকে দেখে কিছু কিছু বুঝছি। তা ছেলেকে তুমি যতই ঠাট্টা করো, বাবাকে দেখলে। তা একখানা ফটো দেখাতে পারিনি তোমায়, পাড়া গাঁয়ের ব্যাপার, জানোই তো, কে আর নিত্যি ফটো তুলছে। একখানা কবেকার যেন ছিল, সেটাও আনতে দেননি। আনতে দেননি? তোমার বাবার ছবি তোমাদের আনতে দেননি? না, বলেছিলেন আমার একটা মাত্র ছোট ভাই, তার ওই ছবিটুকুও হিঁচড়ে টেনে নিয়ে যাবি তোরা? না, ও ছবি আমি দেব না। মা একবার সাহস করে বলেছিলেন, বাড়ি বিক্রি করার দলিলটা একবার আমায় দেখান অন্তত। সেই রাগে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। বললেন, কাল সাপের ঝাড় বাচ্চাতেই নির্মূল করা দরকার। পাড়ায় এক পিসির বাড়িতে একটা রাত কাটিয়ে মা কলকাতায় চলে এলেন, একেবারে নিঃসহায় নিঃসম্বল। তারপরে কিভাবে যে আমাকে দাঁড় করিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, সে একটা ইতিহাস। ননদ অবশ্য অত সব কিছু বলেনি, বলেছিল অন্য ধরনের কথা। বলেছিল, আর কিছু নয়, কালনার বাড়িতে যে আমার জামা জুতো, ফিতে, মালা, কাঁচ করার পুতুল সব পড়ে রইল, জীবনে আর দেখতে পেলাম না। এ দুঃখ মরে গেলেও যাবে না। বাড়ির পিছনে কাঁঠাল গাছের তলায় আমার একটা খেলা ঘর পাতা ছিল, মনে হয় এখনো বুঝি গেলে দেখতে পাবো। আর জেঠিমার সেই গঞ্জনার ব্যঞ্জন দিয়ে অবহেলায় ভাত দেওয়া,
জ্যাঠামশায়ের সেই আমাদের স্কুল ছাড়িয়ে নেওয়া, এসব ভাবলে এখনো বুক যেন ফেটে যায়। ননদের এই উথলে ওঠা দুঃখ প্রশমিত করতে সীতা বলেছিল, তা এখন তো বাপু দিব্যি একখানি বড়লোক বর বাগিয়ে তার মাথার ওপর বসে আছো, এখন আর সে কথা কেন? কেন? ননদ একটা নিঃশ্বাস ফেলে বলেছিল, দেখো বৌদি, তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বুঝবে না ওই কেনটা। ছেলেবেলার না পাওয়ার শূন্যতা, বঞ্চনার দুঃখ বড় হয়ে শত পাওয়াতেও ঘোচে না। তাছাড়া মাইনে দিতে পারবো না বলে স্কুল ছাড়িয়ে নেওয়া কি লজ্জা, কি অপমান। সেই বয়সেও লজ্জা অপমানটা যেন ছুরি দিয়ে কেটেছিল। এইসব কথা শুনেছে সীতা, দিনে দিনে, তিলে তিলে। শুনেছে কবে জেঠি বলেছিল, বাপকে খেয়ে অবধি খিদেও কি তোদের এত বেড়েছে রে? এইটুকু দুটো ছেলে মেয়ে এক হাঁড়ি ভাত খেয়ে ফেলল, দেখে লজ্জা লাগছে। আর জ্যাঠা সেই কথা শুনে ব্যঙ্গ হাসি হেসে বলেছিল, খাবে না কেন, জ্যাঠার যখন ভাতের অভাব নেই। কবে পাড়ার কার বিয়েতে জ্যাঠার ছেলে মেয়ে নেমন্তন্ন গিয়েছিল, আর সমীররা দুই ভাই বোন যেতে পায়নি মা যেতে চায়নি বলে। জেঠিমা বলেছিল, অত ঝামেলা কে পোহাবে বাবা? কবে পাড়ার কারা বেড়াতে আসাতে জেঠি মিছিমিছি করে তাদের সামনে তাদের মার নিন্দে করে বলেছিল, মা নাকি চুরি করে সব ভালো ভালো আর বেশি বেশি জিনিস নিজের ছেলে মেয়েকে খাওয়ায়। শুনে শুনে সেই কালনার বাড়ির আত্মীয়দের সম্পর্কে আর যাই হোক খুব একটা শ্রদ্ধা প্রীতি গড়ে ওঠেনি সীতার। সীতা তাই ভেবে পাচ্ছিল না, এমন দরাজ সপ্রতিভ গলায় কথা বলছেন ইনি তবে কে? সমীরের আবার কোন বড় জ্যাঠা? অথচ ইনি তো প্রায় সবলেই বাড়ি ঢুকে পড়ে চাকরকে হুকুম করেছিলেন, বাবুকে বলে আয়, দেশের বাড়ি থেকে আপনার বড় জ্যাঠা এসেছেন। তবে কি অন্য কোনো জ্ঞাতি বড় জ্যাঠা? কিন্তু ওকে দেখে যে সমীর চমকে উঠেছিল আর প্রায় অস্ফুটে বলেছিল, আশ্চর্য, সেটাও তো লক্ষ্য করেছে সীতা। অথচ জিজ্ঞেস করবার অবকাশ তখন পায়নি। বড় জ্যাঠা দরাজ গলাতেই কথা চালিয়ে গেছেন, চিঠিপত্তর লেখালেখি করে আর সময় নষ্ট করলাম না, ছেলেটাকে একেবারে নিয়েই চলে এলাম। বলছিল কিনা ছোড়া কলেজে ভর্তি হবার নাকি সময় আর বেশি নেই। তা বললাম, চল তবে তোর কাকার কাছেই ফেলে দিয়ে আসি, সে একটা কলেজের প্রফেসর, ভাইপোর জন্যে যা করবার করবে, আর করাও কিছু বাহুল্য হবে না। বলে কত নিষ্পরেই গরিবের ছেলের পড়ার সাহায্য করছে, তা এ তো নিজের কাকা। জ্যাঠা এই সময় পাশে বসে থাকা নাতির গায়ে একটি আদরের চাপড় মেরে বলেছেন, তা এই হতভাগা ছোঁড়া আসতেই চায় না, বলে চিনি না জানি না। আরে বাবা, চিনিস না জানিস না বলে কি সম্পর্কটা উপে গেছে? সম্পর্ক যে একেবারে একটা শরীরের ডান হাত বাঁ হাত। দেখা সাক্ষাৎ নেই বলেই কি আর, তা ওর আর দোষ দেব কি? তুমিও তো বাবা একবার দেশ বলে উঁকি মারো না। যাই হোক, একটা মানুষের মতো মানুষ হয়েছ, 10-এর একজন হয়েছ, তা পুত্রহারা একটা বুড়ো জ্যাঠা যে সেখানে পড়ে আছে তা তো একবার মনেও পড়ে না। সমীর আর সমীরের বউয়ের অসহ্য বিস্ময়ে স্তব্ধ হয়ে
তাকিয়ে থাকা চোখের দিকে তাকিয়ে স্বচ্ছন্দে বলে চলেন, তোর দাদা যখন চলে গেল তখন দেশের লোক অবাক হয়ে গিয়েছিল, তুই একবার উঁকিও মারতে গেলি না দেখে। তা আমি বলি, যার ধর্ম তার কাছে। আমি তো জানি একটা গাছের দুটো ডাল। এই হতভাগা বাপ মরা ছোঁড়াটাকে তাই স্পষ্ট বললাম, চিনি না জানি না বলে যদি লজ্জা করে কাকার কাছে না যেতে চাও তো এখানে আমার মুদির দোকানে বসো। আমি যে এই বয়সে মরে মরে তোমার পড়ার খরচ চালাবো তা মনেও করো না। বলে ভাত জোগাতেই এই সময় জ্যাঠা কণ্ঠস্বরকে একটু নামিয়ে একটু ভারী করে বলেন, এক পাল কাচ্চা বাচ্চা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে হতভাগা তো দিব্যি কেটে পড়ল। কত আর পারবো আমি? তুই বাপু গরিবের ছেলে, একটা পাস দিলি, বেশ করলি, এবার রোজগারের চেষ্টা দেখ। তা নয় আমি কলেজে পড়ব। দেখো আবদারটি, কলেজে পড়তে না পেলে নাকি ওনার জীবনই মিথ্যে। তা বলবো কি, আমার ভাগ্যটাই এই, একজন অসময়ে মরে সংসার আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাবে, আর সামর্থ্যের অভাবে আমি হব বদনামের ভাগী। আমার বৌমাটিরও সেই মত, ছেলে পড়ুক। বললাম, তবে চলো, পড়ার ব্যবস্থা করে দিচ্ছি। একেবারে খোদ কলেজের মাস্টারের বাড়িতেই রেখে আসি। চালিয়েই যাচ্ছেন মেলগাড়ি। সঙ্গের ছেলেটা যে লজ্জায় লাল হয়ে মাথা হেঁট করছে, আর সমীর যে বারবার কি যেন বলতে চেষ্টা করছে অধীর হয়ে, সেদিকে গ্রাহ্যই দিচ্ছেন না। একেবারে নিশ্চিন্ত গলায় বলে চলেছেন, ছেলেটা তাহলে রইল সমীর, আমি আজ সন্ধ্যের গাড়িতেই চলে যাব, থাকার তো জো নেই। মন্টু, তাহলে আর কোনো চিন্তা নেই তোমার। দেখলে তো, এই বুড়ো তোমাদের ইচ্ছেই উঠছে বসছে। নচেত দোকানে বসলে আজ আমার মস্ত একটা আসান হতো। যাকগে, আমার দুঃখ ভগবান ছাড়া আর কেউ বুঝবে না। বলে গেলাসের জলে হাত ডুবিয়ে কোঁচার কাপড়ে হাত মোছেন জ্যাঠা। সীতা অবাক বিস্ময়ে সমীরের দিকে তাকায়। সমীর জ্বলন্ত দৃষ্টি সামলে নিয়ে ইশারার দৃষ্টিতে তাকায়। তারপর কি একটা ছুতো করে দুজনেই চলে আসে এ ঘরে। সীতাই প্রথম কথা বলে, ইনি তোমার সেই বড় জ্যাঠা? হ্যাঁ, ইনি সেই তিনি, আদি ও অকৃত্রিম। আশ্চর্য। আশ্চর্য বললেও কিছুই বলা হয় না সীতা। আমি ওর দিকে তাকিয়ে শুধু মানুষের নির্লজ্জতার সীমা খুঁজছি। সীতাও বলে, বাস্তবিক আমিও তাই। কি অদ্ভুত সপ্রতিভ! তাই দেখছি আর স্তব্ধ হচ্ছি। ভাবতে পারো, উনি এসেছেন ওর নাতির কলেজে পড়ার আবদার মেটাবার জন্যে আমার ঘাড়ে চাপাতে। সীতা অসভ্য নয়, সীতা নির্মম প্রকৃতিরও নয়, তবু সীতা এখন তীব্র হয়। বলে, চাপাতে এলেই তো আর সব কথা শেষ হয়ে গেল না। আমরা ঘাড় পাতব কেন? তার উপর আবার কথাবার্তার কি ধরন, যেন আমরা যথার্থ কর্তব্য করছি না। তুমি জানো না, এরপর হয়তো নাতির সম্যক যত্ন হচ্ছে না বলে কথা শোনাতে আসবেন। না না, ওসব স্কোপ দিচ্ছি না, সমীর বলে। সোজা বলে দিচ্ছি গিয়ে, আমার দ্বারা কিছু হবে না টবে না, পথ দেখুন। তা তো বলতেই হবে। বলেই সীতা ঈষৎ নরম গলায় বলে, তবে বেশি কড়া কড়া করে বলার দরকার নেই, যতই হোক বাড়িতে অতিথি। না, কড়া করে বলছি না, তবে সাফ কথা বলে দেব, ব্যাস।
আবার ধর্ম কথা শোনাতে আসছেন। শুনলে তো? আমাকে শুনিয়ে শুনিয়ে ছেলেটাকে বলা হলো বাপ আর কাকা কি ভিন্ন? সেই তো শুনছি আর হাঁ হয়ে যাচ্ছি। ওরাও মানুষ বলে অভিহিত হন। বলে সমীর চলে যেতে গিয়ে পা বাড়িয়ে বলে, যাকগে, আসেন না তো কখনো। এসেছেন যখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু ভালো করে করো। খেয়ে দিয়ে নাতি নিয়ে কেটে পড়ুন। সাফ কথা বলতে এ ঘরে চলে আসে, আর আসতে গিয়ে দরজার বাইরে থেকে এই প্রথম ছেলেটার দিকে চোখ পড়ে, যাকে সামনে দাঁড় করিয়ে বড় জ্যাঠা অবহিত করছেন। কাকা যদি রাখলো তো রাখলো, নচেত কলেজে ভর্তি হওয়ার আশায় ছাই ভালো বাপু। দেশে ফিরে গিয়ে দোকানপাট দেখো, ব্যাস। সমীরবাবুর মুখের যা চেহারা দেখলাম তাতে বিশেষ আশাপ্রদ মনে হলো না। বাবু এখন বড় মানুষ হয়েছেন তো, গরিব আত্মীয়কে পুঁজবেন কেন? তুমি হতভাগা নিজে যদি হাতে পায়ে পড়ে কেঁদে কোকিয়ে থেকে যেতে পারো। সমীর সেই হতভাগার দিকে তাকিয়ে দেখে। কি হতাশ হতাশ মুখ, কি অসহায় ম্লান দৃষ্টি। জগতের মধ্যে একমাত্র নিকটাত্মীয় ওই পিতামহটির কাছে যে তার কোনো প্রত্যাশা নেই, তা ওর ওই ম্লান হতাশ মুখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে। সমীর যদি সাফ কথা বলে দেয় ছেলেটার যে আর পড়ালেখা হবে না, সেটা সুনিশ্চিত। তার মানে পিতৃহীন হতভাগ্য ছেলেটা এই পৃথিবীর আলোর জগতের টিকিট সংগ্রহ করতে পাবে না, খুঁজে পাবে না বেঁচে থাকার মানে। ওকে ওর ঠাকুরদার সেই দোকান নাকি সেখানেই বসতে হবে, আর সেই এক নিরুপায় বিধবা প্রতিক্ষণ আপন ভাগ্যকে ধিক্কার দেবে, আর মানুষের সহানুভূতিহীনতার কথা ভাববে। অথচ সমীরের এতটুকু আনুকূল্যে ওর জীবনের গতি বদলে যেতে পারে। ও আলোর জগতের টিকিট কিনতে পারে। সমীর সেইটুকু দিতে কুণ্ঠিত হবে? সমীর দিন হবে, কৃপণ হবে? ওই মলিন মুখ ছেলেটা ততোধিক মলিন মুখ নিয়ে সমীরের দরজা থেকে ফিরে যাবে, আর সমীর পূর্বস্মৃতির জের মনে রেখে প্রতিহিংসা চরিতার্থের নিষ্ঠুর আনন্দে পুলকিত হবে। অথচ তারপরেও লোকে সমীর নামের প্রাণীটাকে মানুষ বলে ডাকবে, এবং সমীর স্বচ্ছন্দ চিত্তে সেই পরিচয়ের গৌরব বহন করে ঘুরে বেড়াবে। আস্তে ঘরে ঢুকে আসে সমীর। খোলা গলায় ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, মন্টু, মন্টুই তো নাম তোমার, এসো বাড়ির মধ্যে, চিনে টিনে নাও ঘর বাড়ি। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।